প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এটিএন নিউজের নিয়মিত আয়োজন ইয়াং নাইটে। আপনারা জানেন যে গত কয়েকদিন যাবত আমরা এমএলএম ব্যবসাটা নিয়ে আলোচনা করছি, এমএলএম এর নানা সমস্যা, প্রতারণা এবং অনেক কিছু নিয়ে আলোচনা করছি। আজকে সেই ধারাবাহিকতায় আমরা আলোচনা করব এমএলএম বাস্তবতা নিয়ে, এবং আমাদের আজকে অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন এইচএস তারেক আহমেদ, হেড অফ ট্রেজারি, আইডিএলসি ফাইন্যান্স লিমিটেড। তারেক ভাই, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত ইয়াং নাইটে। থ্যাংক ইউ। প্রিয় দর্শক, আপনারা জানেন যে আমাদের অনুষ্ঠান সরাসরি সম্প্রচারিত হয়, কাজেই যে কোনো সময় আমাদের সাথে আপনি সংযুক্ত হতে পারেন, আপনি আমাদের সঙ্গে আলোচনায় অংশগ্রহণ করতে পারেন। কিন্তু আমরা অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে কারিগরি ত্রুটির কারণে আজকে আমরা কোনো ফোন, আপনাদের কোনো লাইভ ফোন নিতে পারবো না। তবে আপনাদের জন্য দরজা খোলা রয়েছে, আপনারা আমাদেরকে মেইল করতে পারেন। স্ক্রিনে মেইল অ্যাড্রেসটি দেখবেন youngnight@atnnewstv.com, অথবা অনুষ্ঠান চলাকালীন সময় আপনাদের মতামত, প্রশ্ন বা যা কিছু জিজ্ঞাসা সেটি আমাদেরকে এসএমএস এর মাধ্যমেও জানাতে পারেন। 2233 নাম্বারে আপনারা এসএমএস পাঠাবেন। এসএমএস পাঠানোর নিয়ম হচ্ছে ওয়াইএন লিখে একটা স্পেস দিবেন, তারপর আপনার বক্তব্য কিংবা প্রশ্ন লিখবেন, তারপর একটা স্পেস দিয়ে আপনার নাম লিখে পাঠিয়ে দিবেন যে কোনো মোবাইল থেকে 2233 নাম্বারে। এবং আমরা চলে যাচ্ছি আমাদের অতিথির কাছে। তারেক ভাই, তথাকথিত এই এমএলএম ব্যবসা, এটা এক ধরনের মানে বিজনেস কনসেপ্ট, তথাকথিত বিজনেস কনসেপ্ট। আপনার কাছে আমরা শুরুতেই জানতে চাইবো যে এই বিজনেস কনসেপ্ট বা এই এমএলএম এর বেসিক এসেন্সটা কি, এটা কি আপনি তত্ত্বীয়ভাবে বিজনেস স্টাডিজের একজন মানুষ হিসেবে ব্যাখ্যা করুন। আসলে থ্যাংক ইউ। নাম্বার ওয়ান হচ্ছে আসলে এমএলএম জিনিসটা এখন খুব হটকেকের মতো একটা সাবজেক্ট, সবাই খুব এটার পিছনে ছুটছে যে এটা ব্যাপারটা কি। আমি খুব সিম্পল ভাবে একটা জিনিস একটু বলি, সেটা হচ্ছে যে আপনি যদি দেখেন যে প্রত্যেকটা বিজনেসের কিন্তু একটা ফোকাস থাকে। একটা বিজনেস কি চায়, সে বেসিক্যালি হি ওয়ান্টস টু সেল হিজ প্রোডাক্টস ওর সার্ভিসেস। একটা বিজনেস প্রোডাক্ট অথবা সার্ভিস সে সেল করে। বাট যেটা হয় যে এই ধরনের মাল্টি লেভেল মার্কেটিং বা এমএলএম কোম্পানিগুলোতে এখানে প্রোডাক্ট বা সার্ভিস কখনোই মেইন ফোকাসে যায় না। রেদার হয় কি, এই কোম্পানিগুলা তারা সেলস এর উপর একটা ফোকাস করে। এখানে আসলে প্রোডাক্টটা কি বা আন্ডারলাইং অ্যাসেটটা কি, এটা আসলে কোনো সময় মুখ্য বিষয় হয়ে যায় না। সো এইটা একটা ব্যাপার। আমি একটা ছোট এক্সাম্পল দিই যে কিভাবে আসলে এমএলএমটা কাজ করে ইন ভেরি সিম্পল সেন্স। সেটা হচ্ছে ধরেন এ একটা প্রোডাক্ট বি এবং সি কে সেল করলো, বি এবং সি কে ও যে সেল করলো এটার জন্য সে একটা কমিশন পাবে। আবার বি, সি, ডি এবং ই, এফ কে সেল করলো, ওই তিনজন থেকে একটা কমিশনের পার্সেন্টেজ পাবে। সো এইভাবে আসলে জিনিসটা একটা পিরামিডের মতো একটা স্ট্রাকচার হয়ে যায়। সো যেটা হয় যে একদম উপরে থাকে সে বেসিক্যালি বটম থেকে সে প্রত্যেকটা লেভেলের কমিশন নিয়ে সে উপরে আস্তে আস্তে সে চলে যায়। অর্থাৎ টপে যে থাকে তার পকেটে অনেক টাকা চলে আসে বটম থেকে, কারণ পিরামিডটা দেখা যায় যে টপটা হয় খুব সংকীর্ণ, মানে টপের জায়গাটা পিরামিডের একদম উঁচু জায়গাটা খুব অল্প লোক থাকে, কিন্তু নিচের দিকে অনেক লোক, এবং অনেক লোকের টাকা যখন একজনের কাছে যায় সেটা একটা বড় টাকা হয়, এবং অনেক লোকের পকেটও খালি হয়। আমরা বেসিক তত্ত্বটা জানলাম এমএলএম, এবং এখন আমরা প্রিয় দর্শক তত্ত্ব জানলাম। আমরা এমএলএম বাস্তবতা সম্পর্কে ছোট্ট একটা রিপোর্ট দেখে আসবো। প্রশিক্ষণ দেওয়ার জন্য কয়েকটি আলাদা কার্যালয় ভাড়া করেছে ডেস্টিনি। এই প্রশিক্ষণের নামে গত কয়েক বছরে শত শত কোটি টাকা খরচও দেখানো হচ্ছে। এইসব প্রশিক্ষণে বোঝানো হয় কিভাবে নতুন নতুন গ্রাহককে কি কি কথায় আকৃষ্ট করতে হবে ডেস্টিনিতে যোগ দেওয়ার জন্য। আমাদের ডিস্ট্রিবিউটররা হয়তো এই জায়গা থেকে অনেকগুলো কৌশল শিখছে, মোটিভেটেড করার ওয়েগুলো মানুষের কাছে জানছে, জানার পর তারা মানুষকে উজ্জীবিত করছে, এবং মানুষ হয়তো তাদের কথায় আমাদের এখানে আসছে। যে আমরা যে কোনো লোককে যে কোনো কথা বলে এই কোম্পানিতে ডিস্ট্রিবিউটর বানাচ্ছি। হ্যাঁ, আমি হয়তো যে কোনো লোককে যে কোনো একটা কথা বলে আমন্ত্রণ জানাচ্ছি, কিন্তু তিনি যখন ডিস্ট্রিবিউটর হতে আসেন তখন তিনি কিন্তু একটা ফর্ম ফিল আউট করেন, যেখানে 19টা শর্ত ফর্মের পেছনে লেখা থাকে। তারা নিজেরাই এসব প্রশিক্ষণ কক্ষকে নাম দিয়েছেন মগজ ধুলাই কক্ষ, যেখানে অনেকটা আক্রমণাত্মক মার্কেটিং কৌশল শেখানো হয়। বলা হয় তাদের লাখ লাখ গ্রাহক মিলে একটি মানব বোমার আকার নিয়েছে, যেটি যখন তখন দেশের যে কোনো কিছুতেই ভূমিকা রেখে পাল্টে দিতে পারে প্রেক্ষাপট। 50 লক্ষ মানুষের এই প্রতিষ্ঠানটা একটি টাইম বোমার মতো। কথা বলার ঢং, সম্বোধন, স্লোগান, নানা কিছু মোহগ্রস্ত করার জন্য শেখানো হয় নতুন নতুন ক্রেতা বা ডিলারদের। যে কোনো কৌশলে যে কোনো কিছু বলে বা জোর করে ডেস্টিনিতে যোগ দেওয়ানোর কৌশল অনেকটাই সমর্থন করেন ডেস্টিনির মালিক স্বয়ং নিজেই। প্রথমবার একজন ড্রাগ অ্যাডিক্টেড লোককে মুক্তি হাসপাতালে নিয়ে আসা হয়,
যদি একজন লোক হতাশ থাকে, বিপদে থাকে, খারাপ থাকে, তাকে নিয়ে আসা হয়। পরের বার আসাটা হলো তার নিজের ইচ্ছা। আপনি যখন কোথাও কারোর ওয়াজ মাহফিলে নিয়ে যান, তাবলিগে নিয়ে যান, প্রথম কিন্তু ধরেই নিয়ে যাচ্ছেন যে আসো আল্লাহর কাছে মাপ চাওয়াই করো, দ্বিতীয়বার তৃতীয়বার তার উপর ছেড়ে দিচ্ছেন। নিয়ে আসার মধ্যে কোনো অপরাধ নাই। ফতোয়া বা বেখাপ্পা টি শার্ট হোক, এর সঙ্গে ডেস্টিনিতে টাই পরা বাধ্যতামূলক প্রশিক্ষণের নামে মগজ ধুলাই কর্মসূচিতেও যোগ দেয়া। এখানেই দেওয়া হয়। যদি এরকম আপনারা একদিন ধুলাই নিতে চান বা আমাদের নিতে পারেন। আতিক রহমান পূর্ণিয়া, এটিএন নিউজ, ঢাকা। আমরা দেখলাম তারেক সাহেব যে আমাদের ডেস্টিনির মানে কি করছে তারা, এবং আমি এই উপলক্ষে একটা মেইল পড়ে শোনাতে চাই। মিস্টার রহমান তিনি বেসিক্যালি এইসব মাল্টি লেভেল মার্কেটিং এর পলিসি নিয়ে লিখেছেন। তিনি আমাদেরকে ছোট্ট একটি মেইল করেছেন, আমি মেইলটি পুরোটাই পড়ে শোনাতে চাই। প্লিজ অ্যাওয়ার দি পিপল থ্রু মিডিয়া অ্যান্ড টেল দি গভর্নমেন্ট টু টেক অ্যাকশন টু সেভ দি পিপল ফ্রম লুজিং দেয়ার ভ্যালুয়েবল টাইম অ্যান্ড মানি। Please read the research and paper include with the mail to understand more clearly where two analyses have been given, one simple and one critical analysis. তারপর তিনি পিরামিড স্কিমের কথা বলেছেন। শুধু তাই নয়, এই ভীষণ সচেতন দর্শক তিনি আমাদের পিরামিড স্কিমের একটি পিডিএফ ফাইলও পাঠিয়েছেন। তো আমরা এই মাল্টি লেভেল মার্কেটিং পলিসি নিয়ে একটু শুনতে চাই আপনার কাছে, যে এই মাল্টি লেভেল মার্কেটিং কি পলিসি বা এই পিরামিড স্কিমটা আরেকটু বিস্তারিত ভাবে যদি ব্যাখ্যা করতেন। আসলে অ্যাজ ফার এজ বাংলাদেশ মার্কেট ইজ কনসার্ন, আমাদের দেশে আসলে এই ধরনের কোনো রেগুলেশন নাই। তো এটা সুযোগে আসলে বেশ কিছু এমএলএম কোম্পানি তারা আমাদের মার্কেট অপারেট করছে। বেসিক্যালি যেটা হয় যে যখন একটা মার্কেটে প্রপার গাইডলাইন্স থাকে না, তখন পিপল মেক দেয়ার ওন রেগুলেশনস, যে এটা বোধহয় এইভাবেই হবে, এবং দে ট্রাই টু মেক পিপল বিলিভ দ্যাট যে হ্যাঁ এটাই হচ্ছে দ্য রাইট ওয়ে। তো এটা আসলে তেমন কিছু বলার নাই এখন। এটা এটা গভর্নমেন্ট ইজ ভেরি মাচ কনসার্ন অ্যাবাউট দিস। গভর্নমেন্ট তারা চাচ্ছে যে সরকারের বিভিন্ন মহল থেকে এটা নিয়ে বলা হচ্ছে, আলোচনা হচ্ছে, এবং ফাইন্যান্স মিনিস্টার উনি বলেছেন যে এটার জন্য কমিশন করবেন, প্লাস এটা নিয়ে সংসদীয় কমিটি থেকে স্টার্ট করে আপনার বিভিন্ন মন্ত্রণালয় সবাই মিলে কিন্তু এটার পিছনে এখন বেশ একটা এফোর্ট দিচ্ছে টু একটা হচ্ছে যে এটাকে রেগুলারাইজ করা, যে কি করলে এটার একটা ফ্রেমওয়ার্ক তৈরি হয়ে যাবে যেটার আন্ডারে এই এমএলএম কোম্পানিগুলো ক্যান অপারেট। সো এটা আমার ধারণা উই নিড টু ওয়েট সাম টাইম। হ্যাঁ, আমাদের সময়ের জন্য অপেক্ষা করতে হবে, কিছু সময় হয়তো অপেক্ষা করতে হবে, এবং আমরা এমএলএম ব্যবসার ঝুঁকি নিয়েও আলোচনা করব। তার আগে তারেক ভাই আমরা দেখে আসবো এই ঝুঁকি এবং বাস্তবতার সম্পর্কে, এবং কিভাবে মানুষ সাফার করছে এমএলএম এর মাধ্যমে। একদম ছোট্ট একটা রিপোর্ট। প্রিয় দর্শক, চলুন আমরা সেই রিপোর্টটি দেখে আসি। সারা দেশে যখন এমএলএম বিশেষ করে ডেস্টিনির অবৈধ তৎপরতা নিয়ে মানুষের মধ্যে আতঙ্ক কাজ করছে, তখনও ঢাকার মগবাজারে ডেস্টিনি অফিসে এই তরুণদের মধ্যে এর কোনো ছাপ পড়েনি। কারণ তাদের চারপাশে মাঝে মধ্যেই ঘোরাফেরা করছেন সিলভার, গোল্ড, ডায়মন্ড অথবা ক্রাউনের মতো বিশেষ ব্যক্তিরা। কথা হলো ডেস্টিনির 4 ক্রাউনের একজন আতাউর রহমানের সাথে, যার নিচের সারিতে এখন কমপক্ষে 7 লাখ নিবেশক। ক্রাউন এক্সিকিউটিভ হলে কোম্পানি ইনসেন্টিভ বাবদ দেয় 75 লক্ষ টাকা দামের ফ্ল্যাট। 46 লক্ষ লোকের এই ক্রাউন এক্সিকিউটিভ হওয়ার সম্ভাবনা এবং সুযোগ রয়েছে। তিনি জানান, ডেস্টিনির 46 লাখ পরিবেশকের মধ্যে সিলভার, গোল্ড, প্লাটিনাম 25,000, যাদের মাসিক আয় 25 থেকে 50,000 টাকা। পিএসসি সদস্য 3,200, যাদের মাসিক আয় 50,000 থেকে 1 লাখ টাকা। ডায়মন্ড 103 জনের আয় 3 থেকে 5 লাখ টাকা, এবং 4 জন ক্রাউন সদস্যের আয় 8 থেকে 20 লাখ টাকা। অর্থাৎ 28,307 জনের পকেটে যাচ্ছে 46 লাখ পরিবেশকের টাকা। বাকি 45,50,000 গ্রাহকের মধ্যে একজন সাতক্ষীরার বিমল কৃষ্ণ মণ্ডল। 2 বছর পরও বিমল সাভারের ইটভাটার শ্রমিক, আর ভবিষ্যতের রূপকথার ডায়মন্ড অথবা ক্রাউন। খুলনা থেকে একটা 10 তলা বিল্ডিং আছে, সেই বিল্ডিং এর অংশ আপনি পেয়ে যাবেন, আপনি একদম শেয়ার। তারপরে দেখালাম গাছ আছে, গাছ 10 বছরে যে গাছ বড় হবে, 50 বছর সেই গাছ এরকম বড় হবে না। এই গাছ আমরা লাগাচ্ছি, এই গাছের অংশ আপনি একজন শেয়ার। একটা গাছ দেখেছে 5 লক্ষ টাকাও দাম আছে, সেই গাছটার 10 বছরে 5 লক্ষ টাকা ইনকাম করা যায় না। সেই গাছটা আপনার নামে যে লিখিত, আপনি একদম কোটিপতি হয়ে যাবেন। বিমলের অনেক আগে শুরু করে সর্বহারা হয়ে নিচ থেকেই সরে এসেছেন নেত্রকোনার কামরুজ্জামান। 2004 সালে শুরু করে টানা 2 বছর অর্থ আর মেধা দিয়ে লালন করেছিলেন ডেস্টিনিকে। যতদিন কাজ করেছি 4-500 সদস্য বানানোর পরে, আমি নিজে বানানোর পরে 12 থেকে 15,000 টাকার মতো আমি ড্র করতে পেরেছি। তো 12.5 লক্ষ টাকা আপনি নিজে এনে দিলেন ডেস্টিনিকে, আপনি কত পেলেন?
10,000 টাকা, 20,000 টাকা। নিকট বন্ধুর পরামর্শে কুষ্টিয়ার মমিনুর রহমান এবং তার স্ত্রী, ভাই বোন সবাই ব্যাংক ঋণ নিয়ে ইউনিপে টু ইউতে 10 লাখ টাকা ঢেলেছিলেন। আমি ওখানে যাই দেখলাম যে একবার করে একটা কিস্তি পাওয়ার পরে ওদের কথাবার্তা মানে ওখান থেকে তারা টাকা আনতে পারে না। আর সামনে পর দেখতেছে কিস্তি নিচ্ছে, আর তুমি করলা না, গত মাসে করলে এই মাসে কিস্তিটা পাই যেতা। আফ্রিকার খনি থেকে হলো কাঁচা সোনাটা নিয়ে আর কি ওখানে কিনবে, ওখানে কিনে নিয়ে রেখে দিয়ে আবার ওটা যখন দাম বাড়বে আর কি লাভ হবে, সেই লাভের অংশ হিসাবে আমরা মানে যারা ইনভেস্ট করছি তারা সেই লাভের অংশটুকু পাবো। মুন্সি আব্দুল মাজিদ চাকরি করে জমানো 2 লাখ টাকা ইউনিপে টু ইউতে জমা দিয়েছিলেন বেশি লাভের আশায়। এরপর র্যাবনেক্সে আরো 70,000। ইউনিপেড থেকে ঠকার পর র্যাবনেক্সে গেলাম। র্যাবনেক্সে সেখানে আমি একটা করলাম, তাদের কথা মতো প্রতি মাসে তারা 21,500 টাকা করে দেবে, এটা 6 মাস 6টা ইনস্টলমেন্ট দেবে। তো আমি প্রথমটা সারা দেশে এমন মাজিদ বা মমিনের জন্য এভাবে এসেছিল business.com, গ্যানেক্স বাংলাদেশ, নিউট্রিফুড, ফর লাইফ, জনকল্যাণ, নিউ ওয়ে, মাল্টিভিশন সিস্টেম, ভিসারেস, ফরেক্স ফর ইউ, রিচ বিজনেস সিস্টেম, এশিয়ান কিং লিমিটেড, সাকসেস ওয়ে লিমিটেড, বোর্ড ভাঙা কোম্পানি নামের নিত্য নতুন MLM কোম্পানি। অধিকাংশ মানুষ বলছেন সরকারের কড়া নজরদারি ছাড়া কিছু মানুষের পেশা আর লক্ষ লক্ষ মানুষের নেশায় পরিণত হওয়া এই MLM কোম্পানি বন্ধ করার কোনো উপায় নেই। বোরহানুর সম্রাট, ATN নিউজ, ঢাকা। তারেক ভাই, আমরা দেখলাম ইটভাটার শ্রমিক বিমলের গল্প এবং আফ্রিকার কাঁচা সোনায় বিনিয়োগ করেছেন এমন একজন বিনিয়োগকারী কামরুজ্জামানের গল্প, যারা অলমোস্ট নিঃস্ব এবং সর্বহারা মানুষে পরিণত হয়েছেন। আমরা তাত্ত্বিক দিক থেকে আপনার কাছে জানতে চাই, MLM ব্যবসায় যারা কাজ করবেন কিংবা বিনিয়োগ করবেন তাদের ঝুঁকি কিরকম? আচ্ছা, ঝুঁকি আসলে অনেকগুলোই আছে, একটা একটা করে একটু যদি এলাবোরেটলি করি। সেটা হচ্ছে যে 1 নম্বর হচ্ছে যে আন্ডারলাইং অ্যাসেট। আপনি যদি একটু চিন্তা করে দেখেন যে এই MLM বিজনেসের যে মডেলটা, এটার মধ্যে আসলে আন্ডারলাইং অ্যাসেটটা কোনো সময় ফোকাসে আসে না। একটা MLM বিজনেস সে কি ধরনের প্রোডাক্ট মার্কেটিং করে এটা কিন্তু ওরাই জানে, কিন্তু এই প্রোডাক্টের কোনো অ্যাডভার্টাইজমেন্ট কিন্তু তারা করে না, নিউজ পেপার আমরা দেখি না, বা অন্য কোনো মিডিয়াতে কিন্তু আমরা ওই প্রোডাক্টের কোনো ফিচার্স আমরা জানি না। সো এই প্রোডাক্টগুলো আদৌ থাকে কিনা এটা একটা কোশ্চেনের ব্যাপার। তো যেহেতু এখানে যেটা হয় পিরামিড সেলিং হয়, সবাই প্রথমজন পরেরজনকে সেল করেন, পরেরজনকে সেল করেন। সো বেসিক্যালি পিরামিডের যত নিচের দিকে থাকে তার জন্য আসলে রিস্কটা তত বেশি, বিকজ একটা সময় তো মার্কেট তো স্যাচুরেটেড হয়ে যাবে। ওই প্রোডাক্ট তো সেল করার এপিটাইট থাকবে না, সে তখন ওই প্রোডাক্ট একদম লাস্টে যে থাকবে সে কার কাছে সেল করবে? তখন কিন্তু এই যেহেতু আন্ডারলাইং অ্যাসেটটা সেরকম কোনো কোয়ালিটির কিছু না, আর তখন হবে কি ও যে একদম বটমে যে থাকবে তাকে কিন্তু পুরো রিস্কটা বেয়ার করতে হবে। এটা হচ্ছে একটা বেসিক একটা ফল্ট। 2 নম্বর হচ্ছে যে কোনো ব্যবসায়ী, এটা আসলে যে কোনো ধরনের ব্যবসা, এটা আপনার গার্মেন্টস এর ব্যবসা হোক, স্পিনিং এর ব্যবসা হোক, একটা ডিমান্ড এবং সাপ্লাইয়ের কিন্তু একটা এস্টিমেট করা থাকে যে হ্যাঁ আমি এই প্রোডাক্টটা যে আমি বানাবো বা ম্যানুফ্যাকচার করব, এইটার মার্কেট ডিমান্ড কিরকম, আমি কত কোয়ান্টিটি সাপ্লাই করব, ওয়েদার আমার সাপ্লাইটা মার্কেটের ডিমান্ড থেকে কম হবে নাকি বেশি হবে, যদি বেশি হয় কিরকম বেশি হবে, সেই অ্যাক্সেসটা আমি নিতে পারবো কিনা, বা সেই ইনভেন্টরি এক্সেস ইনভেন্টরি মানে আমি সেই লোডটা নিতে পারবো কিনা। কিন্তু এই MLM বিজনেসে কিন্তু আসলে এই ধরনের কোনো মডেল কিছু নেই, এটা শুধু সেল করো 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 করো, এটা করতে করতে এটা যে এন্ডটা কোথায় এটা আসলে এটা কিন্তু কেউ জানে না। এবং আপনার কথার প্রসঙ্গ ধরে আমি একটা মেইল পড়ে শোনাতে চাই। এটি পাঠিয়েছেন সোহেল রানা এবং তার মেইলের হেডিংটা খুব মানে হৃদয়স্পর্শী, সেটা হচ্ছে হেল্প আস। উনি ইউনিপে টু এর একজন বিনিয়োগকারী এবং উনি লিখেছেন যে আমরা এখানে ইনভেস্ট করে তো কোনো অপরাধ করিনি, আমরা তো তাদেরকে বিশ্বাস করেছিলাম, এবং মাত্র 19 জন মানুষ আজকে হয়ে গেল বাংলাদেশের মানে অন্যতম ধনী লোক, কিন্তু আমরা আমাদের টাকা ফেরত পাচ্ছি না। আমরা যাতে আমাদের টাকা ফেরত পাই এবং আমাদের সমস্যা যাতে সরকার দেখেন, এটিএন নিউজ এবং ইয়াং নাইটের মাধ্যমে তিনি তার ভয়েসটি রেজ করতে বললেন। প্রিয় সোহেল রানা, আপনার প্রতি সমবেদনা রইল এবং আমরা আপনার ভয়েসটি রেজ করার জন্য আপনার মেইলটি পড়ে শোনালাম এবং দেখালাম। আরেকটি মজার বিষয়, এই সোহেল রানার কথার সূত্র ধরেই বলি যে আমি এখন একটা ওয়েবসাইট দেখাবো দর্শকদেরকে, এটা হচ্ছে ডেস্টিনি 2000 লিমিটেডের ওয়েবসাইট। তারা বলছেন আর কি যে উই আর ওয়ার্কিং ফর ইকোনমিক ফ্রিডম, এবং ইকোনমিক ফ্রিডম দারিদ্র্যমুক্ত অর্থনৈতিক স্বাধীনতা, দারিদ্র্যমুক্ত পৃথিবীর জন্য তারা
যে সময়টা বেঁধে দিয়েছেন সেটা হচ্ছে 246 দিন 22 ঘন্টা 29 মিনিট এবং 40 সেকেন্ড। আপনি একজন অর্থনীতির ছাত্র হিসেবে আপনি আমাদেরকে বলুন তো যে 246 দিনের মধ্যে বর্তমান বিশ্ব অর্থনৈতিক বাস্তবতায় বাংলাদেশ কি আসলেই দারিদ্র মুক্ত কিংবা অর্থনৈতিক ভাবে পুরো স্বাবলম্বী হতে পারবে কিনা, দেশটির কথা না বাদ দিন, কিন্তু অর্থনৈতিক তথ্যের দিক থেকে বলুন। এটা আসলে দিস ইজ অ্যাবসার্ড। আমার কাছে যেটা মনে হয় দিস ইজ নট রিয়েলিস্টিক অ্যাট অল। এটা আসলে যারা বলেছে তারাই ভালো বলতে পারবে যে এটা আসলে কেন বলেছে। এগেইন আসলে ঘুরে ফিরে একটা কথাই আসে, সেটা হচ্ছে যে যখন আপনি আপনার প্রোডাক্ট থাকবে না বা প্রোডাক্টটার কোয়ালিটিকে ফোকাস না করে অন্য কিছু ফোকাস করবেন, দেন ইউ ট্রাই টু মোটিভেট পিপল ইন সাম আদার ওয়েজ। তাদেরকে এটা বুঝাবেন, ওটা বুঝাবেন। আর আমাদের দেশের একটা বেসিক প্রবলেম হচ্ছে যে আমাদের লোকজন কিন্তু স্বাক্ষর করতে পারলেই সাক্ষরতা অর্জন হয়, বাট ইট ডাজন্ট মিন যে মানুষজনের আসলে কি বলবো যে একটা প্রপার ডিসিশন নেওয়ার ক্ষমতা কিন্তু আসে না। বিকজ এটার জন্য আমি বলবো যে পাবলিক অ্যাওয়ারনেস এর কিছু ব্যাপার আছে। বিকজ আমাদের যারা ধরেন বাংলাদেশ ব্যাংক বলেন বা ধরেন এসএসসি বলেন বা যত ধরনের রেগুলেটরি বডিজ আছে, ওনারা কিন্তু টাইম টু টাইম এই মেসেজ গুলো দিচ্ছে যে আপনারা এখানে বিনিয়োগ করবেন না। লাইক বাংলাদেশ ব্যাংক কিন্তু রিসেন্টলি তারা বলেছে যে গ্রাহকদেরকে তারা কি বলবো যে সতর্ক করেছে যে এই ধরনের অনুমোদিত কোনো প্রতিষ্ঠানের সাথে আর্থিক লেনদেন না করার জন্য কিন্তু তাদেরকে বলা হয়েছে। এখন পয়েন্টটা হচ্ছে যে এই বাংলাদেশ ব্যাংকের এই যে নোটিশটা, এটা কতজন পড়ছে আর কতজন পড়ে এটাকে বুঝার চেষ্টা করতেছে যে হ্যাঁ এটাকে আমি একটু কেয়ারফুল হই বা আমি ইনভেস্ট করার আগে আমি চিন্তা করে দেখি যে হোয়েদার দিস ইনস্টিটিউট ইজ ক্যাপাবল এনাফ টু গেট মাই মানি অর নট। বিকজ আমি যদি আমার হার্ড আর্ন মানি 1 টাকাও ইনভেস্ট করি, কোম্পানির তো সেই ধরনের ক্রেডিবিলিটি থাকতে হবে। এখন আমি শুধু কোম্পানির ক্রেডিবিলিটি দেখলাম না, শুধু এরকম 246 দিনের কথা বা 145 দিনের স্বপ্ন এইসব দেখে যদি ইফ আই ইনভেস্ট, দেন আলটিমেটলি এটা তো পরিণত তো ভালো হওয়ার কোনো স্কোপ নেই। আমরা মানে স্বপ্ন এবং বাস্তবতা নিয়ে আরেকটু কথা বলতে চাই যে অনেক ধরনের ব্যবসা আছে যাদের মূল বিনিয়োগ হয় হচ্ছে ভয়, যে আপনি পা ভেঙে যেতে পারে, আপনি অসুস্থ হয়ে যেতে পারেন, এর জন্য আপনি এই স্কিমটি করুন। এই এমএলএম কোম্পানিগুলোর মূল বিনিয়োগটা কি লোভ? আপনার কি মনে হয় যে লোভ দেখানো, স্বপ্ন দেখানো, অল্প সময়ে বিনা পরিশ্রমে অঢেল টাকার মালিক হওয়া? এইটা তো 75 লাখ টাকা দামের ফ্ল্যাট, তারপর 1 কোটি টাকা দামের গাড়ি। হ্যাঁ, এটা ঠিক। এটা হচ্ছে যে আমাদের দেশে আসলে যেটা হয়েছে যে শিক্ষিত বেকারের সংখ্যা অনেক বেশি। এটা আসলে আপনি অ্যাবসলিউটলি যদি আপনি ওদেরকে দোষ দেন, এটা আসলে ব্লেম করে লাভ নাই। বিকজ ইউ নিড টু আন্ডারস্ট্যান্ড দ্য টোটাল ইকোনমিক সিচুয়েশন। আমাদের এখানে আপনার শিক্ষিত বেকারের সংখ্যা অনেক বেশি। তারা এখন কি করবে? আর সবাই আমাদের এখানে যেটা হয়েছে যে শেয়ার মার্কেট বলেন আর যেখানে বলেন না কেন, এখানে দেখা যাচ্ছে যে মানুষজনের পিপল হ্যাভ এন টেন্ডেন্সি টু গেট কুইক মানি। কিভাবে একটু তাড়াতাড়ি বড় লোক হয়ে যাবো, কিভাবে একটু তাড়াতাড়ি একটা গাড়ি চালাবো, কিভাবে একটা ফ্ল্যাট কিনবো, এই ধরনের একটা টেন্ডেন্সি থাকে। তো একটা ব্যাপার হচ্ছে যে এটা কিন্তু আমি জানি না সবাই আমার সাথে একমত হবেন কিনা, বাট আই ডু বিলিভ দ্যাট ইফ মানে একটা লোক যদি অনেস্টলি কাজ করে, সে যদি নর্মাল তার মেধা দেয়, তার পরিশ্রম দেয়, হার্ডওয়ার্ক করে, সে কিন্তু এই জিনিসগুলো এমনি পাবে। এটার জন্য কিন্তু এত মানে কৌশল অবলম্বন করার কিন্তু দরকার নেই। বা এই ধরনের যেগুলো ধরেন আসলে আই এম নট কনভিন্সড বা যেটাতে সে নিজেই কনভিন্সড না, এই ধরনের কোনো কাজ করা কিন্তু আসলে দরকার নেই। বিকজ আপনার টাকা পয়সা গাড়ি বাড়ি এই জিনিসগুলো অটোমেটিক আপনি যখন একটা লেভেলে গ্রো করবেন, একটা লেভেল সার্টেন ইফিসিয়েন্সি আপনি ডেভেলপ করবেন, এই জিনিসগুলো অটোমেটিক আপনার কাছে চলে আসবে। এবং আমরা আরেকজনের মেইল পড়ে শোনাতে চাই, মাহবুবুর রহমান। তিনি আমাদেরকে ধন্যবাদ জানিয়েছেন যে থ্যাঙ্কস ফর সাচ টাইপ অফ পিপল অ্যাওয়ার্ডিং টিভি প্রোগ্রাম হুইচ ইজ হেল্পিং আস বা হেল্পিং দ্য মাস পিপল টু অ্যাওয়ার্ড। প্লিজ কিপ কন্টিনিউ ফর দি পিপল অফ বাংলাদেশ। আমরা অবশ্যই এটি কন্টিনিউ করব, তবে আমাদের অবশ্যই এ বিষয়ে সচেতন থাকতে হবে যে আমরা অবশ্যই স্বপ্ন দেখব, আমরা কিছু কিছু ক্ষেত্রে লোভীও হব, কিন্তু সেই লোভের মাত্রাটা বা স্বপ্ন দেখার গভীরতাটা কতখানি হবে সেটি আমাদেরকে একটু নিজেদের বিচার বুদ্ধি দিয়ে বিবেচনা করতে হবে। এই বিষয়ে যদি দু একটি কথা বলতেন যে কি ধরনের বিচার বুদ্ধি প্রয়োগ করা উচিত তরুণদের। এক নম্বর হচ্ছে যে দেখেন, আমরা ফাইন্যান্সে যদি চিন্তা করি যে একজন লোকে কিন্তু ইনভেস্টমেন্ট, এক একজনের ইনভেস্টমেন্ট অ্যাপিটাইট এক এক রকম। এটা কেন? বিকজ এক একজনের রিস্ক অ্যাপিটাইট এক এক রকম। কেউ একটু হাই রিস্ক কে পছন্দ করে, কেউ একটু লো রিস্ক নেয়। বেসিক্যালি যারা এন্টারপ্রেনার তারা কিন্তু হাই রিস্ক টেকার। সো এটা ডিপেন্ড করে যে আপনি কতটুকু রিস্ক নেবেন, বাট এট দ্য সেম টাইম রিস্ক এবং রিটার্নের যেই
ভারসাম্যটা সেটা কিন্তু মাথায় রাখতে হবে যে হ্যাঁ আমি কত টাকা প্রফিটের জন্য কি পরিমাণ ঝুঁকি নিচ্ছি, এইটার যদি ব্যালেন্সটা না বুঝি তাহলে কিন্তু আমার ঝুঁকি নেওয়া হবে কিন্তু আমার রিটার্ন হবে না। সো এইটা আসলে কি বলবো, যেটা আসলে থিওরিটিক্যালি আলাপ করে লাভ নেই, এটা আসলে মানুষজন তার প্র্যাকটিক্যাল লাইফ থেকে শিখে। এখন লাইক ধরেন যারা এই ধরনের ব্যবসার সাথে নিজেকে ইনভলভ করে ক্ষতিগ্রস্ত হয়েছে, হয়তো তারা নেক্সট টাইম যখন কোন একটা স্টেপ নেবে দেন দে রিয়েলাইজ যে হ্যাঁ ঠিক আছে আমি তো এর আগে এরকম একটা ভুল করেছিলাম, নেক্সট টাইম হয়তো আমি এগুলোর সাথে ইনভলভ হব না। সো ইট ডিপেন্ডস। ওকে তারেক ভাই, আলোচনা বেশ জমে উঠেছে। প্রিয় দর্শক আমাদের সঙ্গেই থাকুন, আমাদের আলোচনা বেশ জমে উঠেছে এবং আমরা ছোট্ট একটা বিরতির পর আবারও ফিরে আসবো আপনাদের মাঝে।